ইমন বড়ুয়া, ফাহাদ শাহরিয়ার, সামির ইয়াসির সবাইকে আসসালামু আলাইকুম স্যার। শুভেচ্ছা ক্লাস। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ইমন বড়ুয়া, মেসি দুলকায় বাসি বাসি। ইয়েস স্যার। মেসি গোল খায় বেছে বেছে এরকম? নো স্যার। হ্যাঁ, সবাই আসবে একসাথে দিয়ে দিতে ভালো হবে না যারা নেন সেকেন্ড মার্ক টেস্টে আমার তো নিচে 8 বছর নিচে আর তারা মাস্টার মাস্টার দিবি এটা যারা আসার তারিখ বলে দিতে তারিখ। হ্যাঁ শুনতে পাচ্ছ সবাই? সামির ইয়াসির, ইয়েস স্যার। তোমরা এখানে যারা আছো সবাই অ্যাসাইনমেন্ট নিয়েছো? স্যার নিয়ে লেখা শেষ। ঠিক আছে, তাহলে আমাদের তোমরা সবাই নিয়েছো তো? আমি কি বলেছিলাম ওই যে এই দ্বিতীয় মাসিক পরীক্ষার শীট নিয়েছো সবাই? ইয়েস স্যার। তাহলে সেখানে আমাদের দ্বিতীয় মাসিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী কোন কোন অধ্যায়ের উপর পরীক্ষা হবে বলেছিলাম আমি, দিয়েছিলাম। ইয়েস স্যার। কোন কোন অধ্যায় বলো তো দেখি একটু। কোন কোন অধ্যায় করেছিলাম বলো? সে একটু বলতেছি। স্যার অধ্যায় তৃতীয় দুতরফা দাখিলা পদ্ধতি। জি স্যার। যা তুমি ওয়াশরুম থেকে মুখে পানি দিয়ে আসো। এটা কি ক্লাস? আজকে তোমাদের সাথে আমার কি ক্লাস? আচ্ছা সরি স্যার, ব্যবসা উদ্যোগ, সরি। সালমা, সালমা শুনতে পাচ্ছ? স্যার প্রথম অধ্যায় ব্যবসায় উদ্যোগ। স্যার নবম অধ্যায় আছে, প্রথম অধ্যায় প্রথম নবম এবং অধ্যায়। নবম, এটাই শুনতে চাচ্ছিলাম। প্রথম অধ্যায় এবং নবম অধ্যায়। প্রথম অধ্যায় হচ্ছে ব্যবসায় পরিচিতি আর নবম অধ্যায় হচ্ছে বিপণন। এই দুটো অধ্যায় থেকে আমাদের দ্বিতীয় মাসিক পরীক্ষায় প্রশ্ন আসবে এবং পরীক্ষার সিলেবাস। ঠিক আছে, তারই ধারাবাহিকতায় প্রথম অধ্যায়টা বেশ কয়েকবার পড়া হয়েছে আমাদের শাইমা মিস। আমি শুরু করার আগে থেকেই উনি প্রথম থেকেই শুরু করেছিল, সেই হিসাবে আমরা আর প্রথম অধ্যায়টা পড়ছি না। আমরা চলে যাব এখন নবম অধ্যায়ে। পরবর্তী অধ্যায়টাতে আমরা রিভিশন করব। আজকে আমরা অধ্যায় 9 শুরু করব। আজকে এবং কালকে 2 দিনের মধ্যে আমরা এই অধ্যায়টা রিভাইজ করার চেষ্টা করব। ঠিক আছে, এটাও খুব সহজ একটা অধ্যায়, বিপণন। ঠিক আছে, তো এখন আলোচনার বিষয় হচ্ছে বিপণনের ধারণা, কার্যাবলী। তাহলে বিপণনের ধারণা, কার্যাবলী। বিপণন কি বলো তো দেখি? তোমরা তো অনেকেই জানো নাকি? বিপণন কি? কথা বলে না। সেবা বা পণ্য উৎপাদন থেকে শুরু করে ক্রয় বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, বন্টন, প্রসার ও প্রমিতকরণের মাধ্যমে চূড়ান্ত ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পৌঁছে দেওয়া পর্যন্ত সকল কাজের সমষ্টি হলো বিপণন। অর্থাৎ কোনো একটা পণ্য উৎপাদন করার পরে সেটা উৎপাদনকারীর নিকট থেকে ক্রয় করে সেই পণ্যটাকে পরিবহন করে নিজের গুদামে নিয়ে এসে গুদামজাতকরণ করে রেখে সেখান থেকে অল্প অল্প পরিমাণে পণ্য বিক্রয় করার যে প্রচেষ্টা বা প্রয়াস,
সেটাকেই মূলত বিপণন বলা হয়। বাণিজ্যের সম্প্রসারণে বিপণনের গুরুত্ব অনেক। ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণে বিপণনের গুরুত্ব অনেক। বুঝতে পেরেছো কিনা? আর এক কথায় যদি বলতে চাই, বিপণন হচ্ছে উৎপাদনকারীর কাছ থেকে পণ্য বা সেবা সামগ্রীগুলোকে ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পৌঁছানোর ক্ষেত্রে যে সকল কার্য সম্পাদন করতে হয় সেগুলোকেই মূলত বিপণন বলা হয়। বিপণনের কার্যাবলী: বিপণন উৎপাদন ও ভোক্তার মধ্যে সেতুবন্ধক হিসেবে কাজ করে। অর্থাৎ যিনি পণ্য উৎপাদন করে এবং যারা পণ্য ভোগ করে তাদের মধ্যে একটা যোগ সাজেশ তৈরি করে বিপণন। ক্রয় বিক্রয় পরিবহন গুদামজাতকরণ বন্টন ও প্রসার বই বিপণনের কাজ। বিপণনের কার্যাবলী ব্যবসার জন্য খুবই সহায়ক। বিপণনের কার্যাবলী ব্যবসায়ের জন্য খুবই সহায়ক। ঠিক আছে? 1 ক্রয়, 2 বিক্রয়, 3 পরিবহন, 4 গুদামজাতকরণ, 5 প্রমিতকরণ, 6 পর্যায়িতকরণ, 7 মূরকীকরণ, 8 তথ্য সংগ্রহ, 9 ভোক্তা বিশ্লেষণ। এখানে মোট কয়টি কাজের কথা বলা হয়েছে? 9টি। এই 9টি কাজের মাধ্যমে বিপণন কাজটি সম্পন্ন হয়। সবসময় কি এই 9টা কাজ করতে হয় সব পণ্যের ক্ষেত্রে? না স্যার। সব পণ্যের ক্ষেত্রে যে এই 9টা কাজ করতে হবে এমন কিন্তু কথা না, অনেকগুলো কাজ নাও করতে হয়। আবার এমন কিছু পণ্য আছে যেগুলোর ক্ষেত্রে 9টা কাজ সবগুলোই করতে হয়। 9টা কাজ সবগুলো করতে হয় এমন একটা পণ্যের উদাহরণ দাও তো। 9টা কাজ সবগুলোই করতে হয় এমন একটা পণ্যের উদাহরণ দাও, কে বলতে পারবে? স্যার ফ্রিজ। ফ্রিজ, গুড। ওয়ালটন কোম্পানি যে ফ্রিজটা তৈরি করে, ঠিক আছে, এটার জন্য দেখি 9টা কাজ। ক্রয় তো হয় অবশ্যই, কারণ আমরা ফ্রিজটা কোম্পানি থেকে ক্রয় করি, ঠিক কিনা? Yes, হ্যাঁ, বিক্রয়, স্যার। এই কাজটাও হচ্ছে। এইগুলো আর বুঝাই বলার দরকার আছে আমার? ওয়ালটন ফ্রিজ এটা আমার বুঝাই বলার দরকার নেই। পরিবহন, তাহলে ওয়ালটন ফ্রিজ তৈরি হচ্ছে কোথায়? গাজীপুর নিজস্ব কারখানায়, ঠিক আছে? সেখান থেকে আমরা চট্টগ্রামে ব্যবহার করছি। সেটা কিভাবে সম্ভব হচ্ছে? পরিবহন ব্যবস্থার মাধ্যমে। পরিবহন ব্যবস্থা যদি না থাকতো তাহলে কি ফ্রিজটা চট্টগ্রামে আসতো? না স্যার। তাহলে পরিবহন কাজটা হচ্ছে। এরপর আসো গুদামজাতকরণ। ওয়ালটন কোম্পানি কি একটা বা দুইটা ফ্রিজ তৈরি করে নাকি একসাথে অনেকগুলো হাজার হাজার ফ্রিজ তৈরি করে? অনেকগুলো স্যার। সেগুলো কি সব একসাথে বিক্রি হয়ে যায়? না। no sir. তাহলে সেগুলোকে তাদের স্টক করতে হয়, উৎপাদন করে সব স্টক করে চট্টগ্রামে যেগুলো বিক্রি হবে সেগুলো এনে চট্টগ্রামে তাদের নিজস্ব শোরুম যেগুলো আছে বা তাদের ডিলার যারা আছে তাদের নিকট গুদামজাতকরণ করে রাখে। তাহলে এই কাজটাও হচ্ছে। প্রমিতকরণ, প্রমিতকরণ কি? প্রমিতকরণ কাকে বলে? পণ্যের মান অনুযায়ী পণ্যকে সাজিয়ে রাখাকে পণ্যের মূল্য স্থির করা। পণ্যের মান অনুযায়ী, মান মানে হচ্ছে যে ওটার ক্যাপাসিটি, ফ্রিজটার কোয়ালিটি কেমন, সেটার কেমন, এই মান কেমন, অর্থাৎ এটা এই পণ্যকে কতটুকু সতেজ রাখতে পারে, এটার উপর ভিত্তি করে দামি ফ্রিজ, কম দামি ফ্রিজ এরকম আছে না? হ্যাঁ, পণ্যের দামটা নির্ধারিত হয় কিভাবে? ফ্রিজ যেটার কার্যকারিতা বেশি, যেটার কোয়ালিটি ভালো, সেটার দামটা একটু বেশি হয় না? তাহলে তারা এই ক্যাটাগরির ফ্রিজ গুলোকে আলাদা করে রাখে। তো মান অধিক ভালো মানের ফ্রিজ গুলোকে আলাদা রাখে, একটু নিম্নমানের ফ্রিজ গুলোকে আলাদা রাখে। তাহলে প্রমিতকরণের কাজটা করে কিনা? এরপর পর্যায়িতকরণ হচ্ছে কি? আকার, আকৃতি, সাইজ, সংখ্যা ইত্যাদির ভিত্তিতে ভাগ করে। তাহলে ছোট আকৃতির ফ্রিজ, বড় আকৃতির ফ্রিজ, মাঝারি আকৃতির ফ্রিজ, শুধু নরমাল ফ্রিজ, শুধু ডিপ ফ্রিজ, এরকম বিভিন্ন সাইজের বিভিন্ন আকৃতির ফ্রিজ গুলো আলাদা আলাদা করে ভাগ করে রাখা হয় কিনা শোরুমে?
Yes, sir. তাহলে পর্যায়িতকরণের কাজটাও তারা করছে। এবার মুরুকিকরণ কি? ফ্রিজটা যখন আমরা কিনি, এটা কি আমাদেরকে খালি ফ্রিজটা ধরায় দেয় নাকি একটা সুন্দর বাক্স দেয়? তার সুন্দর বাক্স দিয়ে। এমন ভাবে প্যাকিং করে যাতে এটা ভেঙে না যায়, নষ্ট না হয়, এরকম একটা আকর্ষণীয় মজবুত মুরক প্যাকেট করে দেয় না, কার্টন ভরে দেয় না? Yes, sir. তাহলে এই কাজটা হচ্ছে Yes, sir. তথ্য সংগ্রহ। ওয়ালটন কোম্পানি কিন্তু কতজন তাদের গ্রাহক আছে, কতজন ফ্রিজ ক্রয় করতেছে, হ্যাঁ, কতজন ফ্রিজ কিনতে আগ্রহী, কেন তারা ফ্রিজটা পছন্দ করে, কোন জিনিসটা তাদের কাছে ভালো লাগে, এই জাতীয় তথ্যগুলো সংগ্রহ করে কিনা? Yes, sir. তাহলে এই Yes, sir, কাজটা করে। করতেছে। ভোক্তা বিশ্লেষণ, তারপরে হচ্ছে যে এই তাদের কম দামি ফ্রিজ, অধিক দামের ফ্রিজ এগুলো আছে কিনা, কোন ফ্রিজ কোন এলাকায় কম দামিগুলো বেশি চলে, কোন এলাকায় বেশি দামিগুলো চলে, বা এই শুধুমাত্র ডিপ ফ্রিজ, শুধুমাত্র নরমাল ফ্রিজ কারা ক্রয় করে, এরকম ভোক্তাদেরকে ভাগ করে করে রাখে কিনা ওরা। Yes, sir. তার মানে Yes, 1 sir. থেকে 9 পর্যন্ত সবগুলো কাজই হচ্ছে ফ্রিজের ক্ষেত্রে। ওয়ালটন ফ্রিজের ক্ষেত্রে 1 থেকে 9 পর্যন্ত সবগুলো কাজই হচ্ছে। হুম, আচ্ছা, Yes, sir. সবগুলো কাজ হয় না এমন একটা পণ্যের উদাহরণ দাও তো। কিছু কিছু কাজ কম হয়। সবগুলো কাজ হয় না এমন একটা পণ্যের উদাহরণ দাও। স্যার, আম। আমের ক্ষেত্রে কোন কাজটা হয় না? আম বলতে কোন জায়গার আমকে বোঝাচ্ছ তুমি? রাজশাহীর আম? না স্যার, মানে হ্যাঁ। এলাকার আশেপাশে আম এগুলো বোঝাচ্ছি। স্থানীয়ভাবে যে রাজশাহী আম। আমগুলো হয় সেটা, হ্যাঁ। তুমি যদি রাজশাহীর আমের কথা বলো চট্টগ্রামে, অর্থাৎ রাজশাহীর আম চট্টগ্রামে খাবো, তাহলে কিন্তু এখানে সবগুলো কাজই হবে। আর তুমি যদি বলো না আমাদের বাড়ির পাশে আমার প্রতিবেশীর যে গাছটা আছে সেই গাছের আমটা আমি খাবো, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো কাজ করতে হবে না। যেমন ক্রয় বিক্রয়টা হবে, পরিবহন হবে না। ঠিক আছে, পরিবহন হবে তোমার পার্শ্ববর্তী প্রতিবেশীর কাছ থেকে আম সংগ্রহ করলে। না মনে স্যার। করো না, আমাদের স্যার। বাড়ির পাশে অনেকের গাছ আছে না, Yes, sir. আমরা সেখান থেকে আম কিনতে পারি তো। Yes, Yes, sir. sir. তাহলে ওগুলোর ক্ষেত্রে ক্রয় বিক্রয়টা হবে, ঠিক আছে। পরিবহন কি হবে? No, sir. না স্যার। দোকানজাতকরণ, না। No, sir. প্রমিতকরণ, পর্যায়িতকরণ ওটা না। হতে পারে। যেমন ধরো তুমি তো কিনলে, তুমি কোনগুলো কিনবে? ভালো ভালোগুলো কিনবে। তুমি কি নষ্ট, Yes, sir. ফাটা, এই পচে যাওয়া আমগুলো কি কিনবে? No, না sir. স্যার। তুমি পাকা পাকা গুলো, বড় বড় গুলো কিনবে। তার মানে প্রমিতকরণ, পর্যায়িতকরণ গুলো হবে। মুরকিকরণ হতেও পারে স্যার। হতেও পারে, নাও হতে পারে। তোমাকে সে প্যাকেট করে দিতেও পারে, অথবা এমনিতে মেপে দিয়ে দিতে পারে। ঠিক আছে। Yes, sir. Yes, sir. তথ্য সংগ্রহ, এখানে কোনো তথ্য সংগৃহীত হয় না, বা হতেও পারে আবার নাও হতে পারে। সে জিজ্ঞেস করতে পারে আমগুলো কি ভালো হয়েছে কিনা, মিষ্টি আছে কিনা। ঠিক আছে, Yes, sir. বুঝছো কিনা? ভোক্তা বিশ্লেষণ Yes, হতে sir. পারে, নাও হতে পারে। ঠিক আছে, তাহলে অনেকগুলো কাজ Yes, sir. হয় না। আবার কোনো কোনো পণ্যের ক্ষেত্রে সবগুলো কাজই হয়। সবগুলো কাজ হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। ঠিক আছে, No. তাহলে বিপণনের কাজ Yes, বুঝতে sir. পারলাম 1 থেকে 9 পর্যন্ত। Yes, sir. বিপণনের sir. কাজে কোনো ধরনের প্রবলেম No. নেই। তাহলে এখন প্রশ্ন উত্তরগুলো দেখো। পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় বিক্রয়ের কাজকে কি বলে? বিপণনের অপর নাম কি? পণ্য উৎপাদিত হয় কাদের জন্য? বিপণনের কাজ কয়টি? তাহলে 1 নাম্বার প্রশ্ন হচ্ছে কি, পণ্যদ্রব্য ও বা সেবা সামগ্রী ক্রয় বিক্রয়ের কাজকে কি বলে? বিপণন। বিপণন। বিপণনের অপর নাম কি? বিপণনের অপর নাম হচ্ছে বাজারজাতকরণ। বিপণনের অপর নাম বাজারজাত। বাজারজাতকরণ। পণ্য উৎপাদিত হয় কাদের জন্য? পণ্য উৎপাদিত হয় ভোক্তার জন্য। বিপণনের কাজ কয়টি? বিপণনের কাজ হচ্ছে 9টি। 9টি। ঠিক আছে। Yes, sir.
হ্যাঁ, এরপর পরের প্রশ্নগুলো আসে না কেন? বন্টন প্রণালীর ধারণা। এই যে বন্টন বাজারজাতকরণের ক্ষেত্রে সবসময় উৎপাদনকারী সরাসরি ভোক্তার নিকট পণ্য পৌঁছাতে পারে না। পারেন। অধিকাংশ সময় যিনি উৎপাদন করে তিনি পণ্যটা ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পৌঁছাতে পারেন না। তখন যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্য নেওয়া হয় তারা হচ্ছে মধ্যস্থ কারবারি হিসেবে পরিচিত। মধ্যস্থ কারবারি বা ব্যবসায়ীদের সাহায্যে পণ্য ক্রেতার নিকট পৌঁছানোর এই প্রক্রিয়াই হলো বন্টন প্রণালী। অর্থাৎ অনেক সময় উৎপাদনকারী তো উৎপাদন কাজে ব্যস্ত থাকে, অনেক সময় না, বেশিরভাগ সময়ই উৎপাদনকারী উৎপাদন কাজে ব্যস্ত থাকে। ঠিক আছে, উৎপাদনকারী তার পণ্য উৎপাদন কাজে কি থাকে, ব্যস্ত থাকে। তাহলে সে যদি উৎপাদন কাজে ব্যস্ত থাকে তাহলে তার পক্ষে কি করা সম্ভব নয়, পণ্য উৎপাদন করা বিপণন করা সম্ভব নয়। ফলে উৎপাদনকারীকে একজন মধ্যস্থ কারবারি বা ব্যবসায়ী সাহায্য নিতে হয়। সে মধ্যস্থ কারবারি বা ব্যবসায়ীর সাহায্যে সে কি করে, পণ্যটা বন্টন করে। যেমন রাজশাহীতে যারা আমবাগানের মালিক, আমরা কি মালিকের কাছ থেকে পণ্য কিনি নাকি এখানকার স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে পণ্য কিনি? স্থায়ী ব্যবসায়ীদের থেকে। তাহলে আমরা উৎপাদনকারী এখানে রাজশাহী থেকে এখানে এসে আম বিক্রি করা সম্ভব নয়, আমাদেরও রাজশাহী গিয়ে আম ক্রয় করা সম্ভব নয়। তাই দুই পক্ষের মধ্যে কি হয়, দুই পক্ষের মধ্যে ক্রয় বিক্রয়ের জন্য যে সহায়তা, পণ্য পৌঁছানোর জন্য যে সহায়তা, সেটা করে থাকে কে, মধ্যস্থ ব্যবসায়ী। এই মধ্যস্থ ব্যবসায়ীর প্রক্রিয়াটাকে বলা হচ্ছে বন্টন প্রণালী। মধ্যস্থ ব্যবসায়ী হতে পারে কোনো খুচরা ব্যবসায়ী, পাইকার অথবা এজেন্ট। বন্টন প্রণালী ও বিভিন্ন পণ্যের বিপণন। তাহলে বন্টন প্রণালী ও বিভিন্ন পণ্যের বিপণন, সরাসরি ভোক্তার নিকট বিক্রয়। তাহলে 1 নাম্বার বন্টন প্রণালীর প্রথম ধাপ হচ্ছে কি, সরাসরি ভোক্তার নিকট বিক্রয়। ঠিক আছে, তাহলে অনেক সময় উৎপাদনকারী ডিরেক্ট ভোক্তার নিকট পণ্য বিক্রি করে থাকে। ঠিক আছে, কিছু কিছু পণ্য যেমন স্থানীয়ভাবে উৎপাদিত সবজি, তারপরে হচ্ছে মাছ, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ওই আচার, তেলি, এগুলো উৎপাদনকারী সরাসরি ভোক্তার নিকট কি করে, বিক্রয় করে। এটা একটা বন্টন প্রণালী। খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয়, উৎপাদনকারী খুচরা ব্যবসায়ীকে দেয় এবং খুচরা ব্যবসায়ী সেটা ভোক্তার নিকট কি করে, বিক্রয় করে থাকে। তাহলে এটাও একটা কি, বন্টন প্রণালীর অংশ। এরপর হচ্ছে পাইকার ও খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয়। প্রথমে উৎপাদনকারী পাইকারকে পণ্য বিক্রয় করে, পাইকার সেগুলো খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রয় করে এবং খুচরা ব্যবসায়ী পরবর্তীতে উৎপাদনকারীর নিকট, এই ভোক্তার নিকট পণ্যগুলো সরবরাহ করে থাকে। প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে বিক্রয়, প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয়। তাহলে কয়টা হচ্ছে, 1 2 3 4 5টা, কয়টা বন্টন প্রণালী দেখা যাচ্ছে, 5টা। 5টা। মনে থাকবে তো এই 5টা বন্টন প্রণালী। ইয়েস। ঠিক আছে, এবার দেখো বিজ্ঞাপন। বিজ্ঞাপন হচ্ছে পণ্য বা সেবা সামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের জন্য একটি উপায় বা কৌশল। পণ্য এবং সেবা সামগ্রীর প্রতি জনসাধারণ যাতে আকর্ষিত হয় ও উদ্বুদ্ধ হয় পণ্য ক্রয়ের জন্য, সেই ব্যাপারে একটি কৌশল হচ্ছে কি, বিজ্ঞাপন। ঠিক আছে, বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম, বিজ্ঞাপনের অনেকগুলো মাধ্যম রয়েছে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে সংবাদপত্র, 2 হচ্ছে সাময়িকী, 3 হচ্ছে টেলিভিশন, 4 হচ্ছে মেলা বা প্রদর্শনী, 5 হচ্ছে নমুনা ইত্যাদি। ঠিক আছে, বিজ্ঞাপন দেওয়ার অনেকগুলো মাধ্যম রয়েছে, তার মধ্যে অধিক ব্যবহৃত হচ্ছে সংবাদপত্র। আমরা পত্রিকায় বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখতে পাই, ঠিক কিনা? সংবাদপত্রে খবরের মাঝে মাঝে কিছু বিজ্ঞাপন দেয়া হয়, কিছু পণ্য সম্পর্কে বর্ণনা দেয়া হয়, ঠিক কিনা?
Yes, sir. Yes, sir. ঠিক আছে, তারপরে হচ্ছে কি টেলিভিশন। টেলিভিশন তো আর বলার অপেক্ষা রাখে না। টেলিভিশনের যে বিজ্ঞাপনের কত বড় একটি মাধ্যম সেটা বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, কোটি কোটি টাকা বিজ্ঞাপন দেয়া হয় টেলিভিশনের মাধ্যমে, বা টেলিভিশন কোম্পানিগুলো বিজ্ঞাপনের মাধ্যমে কোটি কোটি টাকা ইনকাম করে, আয় করে। বুঝছো কিনা? এরপর মেলা বা প্রদর্শনীতেও কি করা হয়? পণ্যের বিজ্ঞাপন দেয়া হয়, অর্থাৎ মেলা বা প্রদর্শনীতে পণ্যগুলো ডিসপ্লে করা হয়, সেখান থেকে মানুষ দেখে পণ্য ক্রয়ে আর উদ্বুদ্ধ হয় বা আগ্রহী হয়। ঠিক আছে, আমরা বিভিন্ন ধরনের মেলায় গেলে বিভিন্ন রকম পণ্য দেখতে পাই না, নতুন নতুন পণ্যগুলো দেখতে পাই কিনা? Yes, sir. আমরা মেলায় গেলে বিভিন্ন ধরনের নতুন নতুন পণ্যগুলো দেখতে পাই কিনা? Yes, sir. Yes, sir. এবং ওগুলো দেখার ফলে আমাদের কি হয়? পণ্য ক্রয়ের আগ্রহ সৃষ্টি হয় কিনা? Yes, sir. ঠিক আছে, তাহলে এটাও একটা কি বিজ্ঞাপনের একটা মাধ্যম, অর্থাৎ পণ্যগুলো যাতে বিজ্ঞাপন দেওয়ার একটা কি মাধ্যম হচ্ছে এটা। ঠিক আছে, এরপর হচ্ছে কি নমুনা ইত্যাদি। নমুনাটা কি রকম একটু কেউ বুঝে বলতে পারবে? Sir, নমুনা মানে example. নমুনা মানে স্যাম্পল। কিরকম সেটা একটু বুঝে Sample, বলো না। স্যাম্পলের মাধ্যমে কিরকম বিজ্ঞাপন হতে পারে? Sir, এটা বিজ্ঞাপন। কিরকম একটু উদাহরণ দাও। যেমন মেলায় যখন আচার বিক্রি করে তখন ফার্স্টে ওরা আমাদেরকে আচারগুলো খেতে দেয়, যে ফ্রিতে, আচারগুলো কেমন মান ওইরকম। মানে এমনি খেয়ে দেখেন, ফ্রিতে দেওয়া হচ্ছে। তো আমরা ফ্রিতে পাইলে অনেক সময় এমনিতে খাই, খাওয়ার পরে যখন দেখি যে না আসলে তো জিনিসটা ভালো, তখন আমরা কি করি? কিনে নেই, ঠিক না? যেমন আমি একটা Yes, আমার sir. অভিজ্ঞতা শেয়ার করি, সেটা হচ্ছে কি আমরা একবার ক্রিকেট খেলা দেখতে গিয়েছিলাম স্টেডিয়ামে। স্টেডিয়াম তো চিনো? Yes, sir. সেখানে তো প্রচুর লোক সমাগম হয়, ঠিক আছে? স্টেডিয়ামে প্রচুর sir. লোক জমায়েত হয় না? জি স্যার, অনেক মানুষ হয়। অনেক মানুষ হয়। সেখান থেকে আমরা কি করেছি, আমরা যখন এই টিকিট নিয়ে ভিতরে ঢুকছি, আমাদেরকে প্রাণ কোম্পানি তাদের নতুন একটি চকলেট, হ্যাঁ, আমাদেরকে ফ্রিতে দিচ্ছে। ঠিক আছে, একটা দুই পিস করে দিচ্ছে। তখন আমরা খেলাম, খেয়ে যখন আমাদের ভালো লাগছে, তখন আমরা পরবর্তীতে কি করব? ওই কোম্পানির চকলেটটা দোকানে খোঁজ করব যে এটা আছে কিনা। ঠিক আছে, জি স্যার। এটা হচ্ছে নমুনা বিতরণ। ঠিক আছে, তাহলে দেখো বন্টন প্রণালীর প্রথমে অবস্থান করেন কে? বলতো, বন্টন প্রণালীর প্রথমে অবস্থান করেন কে? বন্টন প্রণালীতে দুইজনের জায়গা কখনো চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না। কার কার বলতো? স্যার উৎপাদনকারী আর ভোক্তা। উৎপাদক। উৎপাদকের অবস্থান কোথায় থাকবে বন্টন প্রণালীতে? একদম প্রথমে, এটা কখনো পরিবর্তন হবে না। ঠিক আছে, এবং শেষে কার থাকবে? ভোক্তা। এই দুইটা অবস্থান কখনো কি হবে না? পরিবর্তন হবে না। উৎপাদনকারী প্রথমে অবস্থান করবে, ভোক্তা শেষে অবস্থান করবে। মাঝখানের অবস্থানগুলো পরিবর্তন হতে পারে। পাইকারের জায়গায় খুচরা ব্যবসায়ী চলে আসতে পারে, ঠিক আছে? খুচরা ব্যবসায়ী নাও থাকতে পারে, বা পাইকার নাও থাকতে পারে, এজেন্ট নাও থাকতে পারে, এরকম হইতে পারে। কিন্তু ভোক্তা থাকবে না, এমন হইতে পারবে কখনো? বন্টন প্রণালীতে ভোক্তা থাকবে না বা উৎপাদক থাকবে না, এমন কখনো কোনো দিনও হবে না। ঠিক আছে, উৎপাদক থাকবেই, ভোক্তা থাকবেই। উৎপাদক ও ভোক্তার মধ্যে সেতু বন্ধন রচনা করেন কে? উৎপাদন ও ভোক্তার মধ্যে সেতু বন্ধন রচনা করেন কে? মধ্যস্থ ব্যবসায়ী। মধ্যস্থ ব্যবসায়ী যারা আছে তারা উৎপাদক এবং ভোক্তার মধ্যে কি করেন? সেতু বন্ধন রচনা করেন। বিজ্ঞাপন কি? বিজ্ঞাপন হচ্ছে পণ্য বা সেবা সামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের একটি উপায় বা কৌশল। বুঝতে পেরেছ? বিজ্ঞাপন হচ্ছে কি? পণ্য বা সেবা সামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের একটি উপায় বা কৌশল।
বিজ্ঞাপনের কয়েকটি মাধ্যম বলো। বিজ্ঞাপনের কয়েকটি মাধ্যম কি? উৎপাদক থেকে ভোক্তা কোন ধরনের বন্টন প্রণালী? পণ্যের বন্টন প্রণালী কত প্রকার? বিপণনের প্রথম কাজ। তাহলে দেখো বিজ্ঞাপনের কয়েকটি মাধ্যম কি? সংবাদপত্র, সাময়িকী, প্রচারপত্র, টেলিভিশন, রেডিও ইত্যাদি হচ্ছে কি বিজ্ঞাপনের কয়েকটি মাধ্যম। উৎপাদক থেকে ভোক্তা কোন ধরনের বন্টন প্রণালী? উৎপাদক থেকে ভোক্তা হচ্ছে প্রত্যক্ষ বন্টন প্রণালী। পণ্যের বন্টন প্রণালী কত প্রকার? পণ্যের বন্টন প্রণালী হচ্ছে 3 প্রকার। বিপণনের প্রথম কাজ কি? বিপণনের প্রথম কাজ হচ্ছে ক্রয়। তুমি বিপণন করতে গেলে প্রথমে সর্বপ্রথম কি করতে হবে? তোমাকে পণ্যগুলো ক্রয় করতে হবে না? Yes, sir. ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী আলোচনায়। বিজ্ঞাপনের গুরুত্ব, বিক্রয়িকতার ধারণা, আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলী। প্রথমে আসো, বিজ্ঞাপনের গুরুত্ব কি? জনসাধারণের দৃষ্টি আকর্ষণের জন্য কোনো ব্যক্তি বা উদ্যোক্তার নৈর্ব্যক্তিক উপস্থাপনই হলো বিজ্ঞাপন। বিজ্ঞাপনের জন্য সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, প্রচারপত্র, চলচ্চিত্র ও সাময়িকীকে মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। বিজ্ঞাপন পণ্যের চাহিদা সৃষ্টি ও বৃদ্ধি করে, এতে পণ্যের বিক্রয় ও মুনাফা বৃদ্ধি পায়। অর্থাৎ বিজ্ঞাপনের ফলে পণ্য সম্পর্কে ক্রেতার আগ্রহ বাড়ে, ফলে পণ্য বিক্রয় বেড়ে যায়, ফলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে। এছাড়া সামাজিক ও নৈতিক সচেতনতা সৃষ্টিতে বিজ্ঞাপনের অবদান রয়েছে। বিভিন্ন বিজ্ঞাপনে সামাজিক সচেতনতামূলক চিত্র তুলে ধরা হয়, ঠিক কিনা? Yes, sir. বিজ্ঞাপন পণ্যের মান, মূল্য ও ব্যবহার বিধি জনসাধারণের কাছে তুলে ধরে। বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবসায় মুনাফা বৃদ্ধি পায়। বিজ্ঞাপন পণ্যের প্রচারে গতিশীলতা আনে। বিজ্ঞাপন পণ্যের চাহিদা সৃষ্টি করে। পণ্যের বাজার সম্প্রসারিত হয়। নতুন নতুন পণ্য সম্পর্কে ক্রেতারা জানতে পারে। বিজ্ঞাপন সামাজিক ও নৈতিক সচেতনতা সৃষ্টি করে। জাতীয়তাবোধ সৃষ্টিতে বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলী। বাজারজাতকরণে বিক্রয়িকতা একটি বিশেষ কৌশল। বিক্রয়িকতাকে সাফল্যমণ্ডিত করতে একজন আদর্শ বিক্রয়কর্মী অপরিহার্য। অর্থাৎ তুমি কোনো পণ্য বিক্রয় করার জন্য যে সকল ব্যবস্থা নিবে তার মধ্যে একজন আদর্শ বিক্রয়কর্মী একটা অন্যতম বিষয়। একজন আদর্শ বিক্রয়কর্মী হতে হলে তার অবশ্যই সৎ, আত্মবিশ্বাসী, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, সুস্বাস্থ্য, সুন্দর হাসি, শিক্ষা ও অভিজ্ঞতা ও শারীরিক, মানসিক এবং অন্যান্য গুণাবলী থাকা আবশ্যক। অর্থাৎ একজন বিক্রয়কর্মীকে অবশ্যই শারীরিক, মানসিক গুণের অধিকারী হতে হবে। বিজ্ঞাপন পণ্যের কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে? বলতো, বিজ্ঞাপন পণ্যের কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে? বিজ্ঞাপন পণ্যের কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে? কই বলতে পারছো? জ্ঞানগত, অর্থাৎ জ্ঞান এবং তথ্য সংক্রান্ত যত ধরনের বাধা রয়েছে সেই বাধাগুলো বিজ্ঞাপনের মাধ্যমে দূরীভূত হয় বা পূরণ হয়। চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য স্থাপন করা যায় কার মাধ্যমে? চাহিদা এবং সরবরাহের মধ্যে ভারসাম্য স্থাপন করা যায় বিজ্ঞাপনের মাধ্যমে। বিক্রয়কর্মী ক্রেতা আকর্ষণ করার কৌশলকে কি বলে? বিক্রয়কর্মীর ক্রেতা আকর্ষণ করার কৌশলকে বলা হয় বিক্রয়িকতা। অর্থাৎ যে কৌশল করে, যে বুদ্ধিমত্তা এবং কৌশলের মাধ্যমে একজন বিক্রেতা ক্রেতাকে আকর্ষণ করে সেটাকেই বিক্রয়িকতা বলা হয়। বিক্রয় প্রসার ও সফলতা অর্জনে কার ভূমিকা গুরুত্বপূর্ণ? বিক্রয় প্রসার ও সফলতা অর্জনে একজন বিক্রয়কর্মীর ভূমিকা গুরুত্বপূর্ণ। আদর্শ বিক্রয়কর্মীর কয়টি শারীরিক গুণাবলী থাকা প্রয়োজন?
একজন আদর্শ তিনটি। বিক্রয় কর্মীর তিনটি কি কি জানো সেগুলো? কি কি না, স্যার। গুণাবলী থাকা প্রয়োজন? শারীরিক, মানসিক, নৈতিক। আচ্ছা স্যার, শারীরিক, মানসিক, অনৈতিক। স্যার এটা জানি স্যার। শারীরিক, মানসিক ও নৈতিক এই তিন ধরনের গুণাবলী থাকা প্রয়োজন। আদর্শ বিক্রয় কর্মীর কত ধরনের গুণাবলী অর্জন করতে হয়? আত্মবিশ্বাস বিক্রয় কর্মীর কোন ধরনের গুণাবলী? আদর্শ বিক্রয় কর্মীর গুণাবলীকে কয় ভাগে ভাগ করা যায়? বিশ্বস্ততা বিক্রয় কর্মীর কোন ধরনের গুণ? আদর্শ বিক্রয় কর্মীর 4 ধরনের গুণাবলী অর্জন করতে হয়। একজন আদর্শ বিক্রয় কর্মীকে 4 ধরনের গুণাবলী অর্জন করতে হয়। আত্মবিশ্বাস বিক্রয় কর্মীর হচ্ছে মানসিক গুণ, অর্থাৎ তার মানসিক একটি গুণাবলী হচ্ছে আত্মবিশ্বাস। আদর্শ বিক্রয় কর্মীর গুণাবলীকে কয় ভাগে ভাগ করা যায়? আদর্শ বিক্রয় কর্মীর গুণাবলীকে 4 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 4 ভাগে। কি? শারীরিক, মানসিক, নৈতিক ও অন্যান্য। শারীরিক গুণাবলী কি কি? সুন্দর অন্যান্য। চেহারা, আকর্ষণীয় ব্যক্তিত্ব, সুস্বাস্থ্য, যেগুলো বাইরে থেকে দেখা যায়, একজন ব্যক্তির যেগুলো বাইরে থেকে দেখা যায় সেগুলো হচ্ছে কি শারীরিক। আর মানসিক হচ্ছে যে গুণগুলো দেখা যায় না, অনুভব, শারীরিক। যেমন সততা, নিষ্ঠা, আন্তরিকতা, সুন্দর ব্যবহার, এগুলো যখন তুমি দেখবে না এগুলো বুঝে যাবে, ঠিক আছে? নৈতিক হচ্ছে কি? নীতিগতভাবে শুদ্ধ হওয়া, অন্যায় না করা, চুরি না করা, কারোর সাথে প্রতারণা না করা, এগুলো হচ্ছে কি নৈতিক। এছাড়া অন্যান্য গুণাবলীর মধ্যে শিক্ষা, তারপরে হচ্ছে পরিস্থিতি সম্পর্কে জ্ঞান ইত্যাদি তার অন্যান্য গুণাবলী, ঠিক আছে? বিশ্বস্ততা বিক্রয় কর্মীর কোন ধরনের গুণ? তাহলে বিশ্বস্ততা বিক্রয় কর্মীর একটি নৈতিক গুণ। এটা দেখা যায় না। বিশ্বস্ততা কি দেখা যায় না অনুভব করা যায়? যে অনুভব করা যায়। অনুভব করা যায়, তাই এটা একটা নৈতিক গুণ। যেগুলো দেখা যায় না সেগুলো হচ্ছে নৈতিক। অর্থাৎ এরই সাথে আমরা আমাদের আজকের আলোচনা শেষ করলাম। পরবর্তী দিন আমরা এই অধ্যায় সংশ্লিষ্ট অনুশীলনীর সমস্যাগুলো দেখব এবং অনুশীলনী সৃজনশীলগুলো একটু প্র্যাকটিস করব, ঠিক আছে? জি স্যার। তাহলে আজকে আমরা কি পড়লাম বলো তো দেখি, কেউ একজন বলতে পারবে সিরিয়ালি কি কি পড়েছি বলো তো? সালমা বলো তো কি কি পড়েছি দেখি, মেইন টপিকস গুলো বলো। স্যার প্রথমে বিপণন নির্ধারণা, বিপণনের ধারণা পড়েছি। হ্যাঁ বলো। বিপণনের কার্যাবলী, বিপণনের তারপরে কার্যাবলী হচ্ছে পড়েছি। বিপণন কত প্রকার, বিজ্ঞাপনের ধারণা, তারপরে বিজ্ঞাপনের গুরুত্ব। গুড। আর কেউ অ্যাড করবে এর সাথে? ওর সাথে আর কেউ অ্যাড করবে, যুক্ত করবে? আমরা পড়েছি বিপণন কাকে বলে, বিপণনের ধারণা, বিপণনের কার্যাবলীগুলো কি কি সেগুলো পড়েছি, বিপণনের গুরুত্ব পড়েছি, বন্টন প্রণালী সম্পর্কে আমরা পড়েছিলাম, কয় ধরনের বন্টন প্রণালী রয়েছে, কিভাবে পণ্যগুলো বন্টিত হয় বা পণ্যগুলো কিভাবে উৎপাদনকারীর নিকট থেকে ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পৌঁছায় সেটা। এরপর আমরা বিজ্ঞাপন পড়েছি, বিজ্ঞাপনের মাধ্যম পড়েছি, বিজ্ঞাপনের গুরুত্ব পড়েছি, বিক্রয়িকতা কি, একজন আদর্শ বিক্রয় কর্মী কিভাবে পণ্য বিক্রয় করতে পারে বা কি কি গুণ থাকলে একজন বিক্রয় কর্মী আদর্শ বিক্রয় কর্মী হিসেবে বিবেচিত হয়, সেই বিষয়গুলো পড়েছি। আশা করি সবাই বুঝতে পেরেছ। কারো কোনো সমস্যা আছে? কারো কোনো জিজ্ঞাসা আছে? আসনাফুল আলিফ, আসনাফুল আলিফ কি আমাদের অ্যাসাইনমেন্ট সংগ্রহ করেছিলা? কই আলিফ কথা শুনছিস না? ইমাম হোসেন
কারো কোনো সমস্যা আছে আজকের আলোচনায়? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো জিজ্ঞাসা করার আছে? তাহলে আজকের ক্লাস এখানে শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।